হালকা কুয়াশায় ঢাকা বিশাল নদী। নদীর পাড়ে রঘু পুরাতন মাছ ধরার জাল মেরামত করছে। পাশ দিয়ে গায়ের লোক চলাচল করছে। মোহন এবং গোপাল নামে দুজন যুবক এসে দাঁড়াল। এই রঘু, আবার সেই পুরনো ভাঙা নৌকাটা টেনে নিয়ে এলি? অন্য সবার নৌকা সোনার মতো ঝকঝক করে, আর তোর নৌকাটা দেখলে মনে হয় এটা কিনতে গেলে যে কেউ ফিরিয়ে দেবে। কতবার বলেছি তোকে এই কাজ ছেড়ে দে, এটা তোর জন্য নয়। সত্যিই বলছি, তুই এত দুর্ভাগা যে নদীও তোকে দেখলে বলবে, ভাই আমার পেট খালি আছে, তোরে তো ওপরবালা একদম খালি হাতে পাঠাইছে। না ঘরে সন্তান, না নৌকায় মাছ, একথা বলে গ্রামের দুই যুবক রঘুকে ব্যঙ্গ করতে লাগল। রঘু চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের ভেতর লুকানো কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হাসো, হেসেই নাও, কোনো সমস্যা নেই, কিন্তু একবার ভেবে দেখো, প্রতিদিন ভাঙা স্বপ্ন বুকে নিয়ে আমি নদীর ধারে আসি, প্রতিটি ঢেউয়ের কাছে আবেদন করি, দয়া করে আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। তবুও যখন কিছু না পেয়ে ফিরে আসি, তখন শুধু নৌকাটাই নয়, আমার ভেতরের সাহসও ভেঙে পড়ে। তবুও আমি থেমে যাই না, পরের দিন আবার উঠে দাঁড়াই, নতুন আশা নিয়ে কাজে নামি, কারণ আমার জীবনে লড়াই ছাড়া আর কোনো পথ নেই। আরে রঘু, আমরা তো সত্যি কথাই বলছি। তোর মতো দুর্ভাগারা পরিবর্তনের স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন শুধু তাদেরই পূরণ হয় যাদের ভাগ্যে লেখা থাকে। তোর ভরও তো খালি, সেখানে একটা বাচ্চার কান্নার শব্দও শোনা যায় না। এই কথা শুনে রঘুর খুব কষ্ট লাগল, আর সে খালি হাতেই বাড়ি ফিরে গেল। কিন্তু সে জানত ওরা শুধু তাকে কষ্ট দেবার জন্যই এমন কথা বলেছে। আজও কিছু পেলেন না? বলুন তো, আজও কি আমরা দুজনে খালি পেটে ঘুমাতে যাব? কখনো কখনো মনে হয় আমাদের জীবন এত কঠিন কেন? এত পরিশ্রম করেও কেন শুধু চোখের জল জোটে? মানুষের কটু কথা আমাকেই শেষ করে দেয়। যখন তারা আমাকে বন্ধা বলে, মনে হয় বুকে যেন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করি, শুধু একটি সন্তান দাও, আমার জীবন নিয়ে নাও। কিন্তু মনে হয় ভগবানও আমার উপর রাগ করেছেন। কখনো কখনো মনে হয় আমিই তোমার দুর্ভাগ্য। যদি আমি না থাকতাম, তোমার জীবন ভালো হতো। এমন কথা বলো না কমলা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। দুনিয়া বলে সন্তান হচ্ছে ভাগ্য, কিন্তু আমার জন্য ভাগ্য হলো তুমি। কিছুক্ষণ পরে জাল টানার পর রঘুর জাল ছিঁড়ে যায়। হে ভগবান, আর কত কষ্ট দেবেন আমাকে, কত পরীক্ষা নেবেন? আমি তো কোনো পাপ করিনি, কারো ক্ষতি করিনি, তবুও কেন বারবার আমার পরিশ্রমকে এভাবে নষ্ট করে দেন? জাল ছিঁড়ে যাওয়ায় রঘু সেদিন খুবই হতাশ হল, আর হতাশা আর দুঃখ নিয়ে সে ঘরে ফিরে এলো। কি হয়েছে আজ? এত তাড়াতাড়ি ফিরে এলে? কমলা, জিজ্ঞেস করো না, এখন আর সইতে পারছি না। আমি বুঝতেই পারছি না ভগবান আমার সাথে কি করতে চান। এত দুঃখ কি কম ছিল যে এখন জালও ছিঁড়ে গেল? এই কথা শুনে কমলাও হতাশ হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি হতাশ হইও না, আমি জানি এবারও আমাদের ভাগ্য খুব খারাপ ছিল, তবুও কিছু হবে না। আমরা দুজনে মিলে সামলে নেব। ভাগ্যের চেয়ে পরিশ্রম বড়। এসো, আমরা দুজনে মিলে এই জালটা সেলাই করে ঠিক করি। কমলার কথা শুনে রঘু নিজের মন শান্ত করল। তারপর দুজনে মিলেমিশে ছেঁড়া জাল সেলাই করতে বসল। দুটি শরীর, একটি আশা, একই সংকল্প। পরের দিন খুব ভোরে রঘু নদীর ধারে গেল, কিন্তু আজ সে অন্য পারে গেল।
যেখানে যেতে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। ভগবানকে স্মরণ করে সে জাল নদীতে ছুঁড়ে দিল। হে ভগবান, আজ আমার পরিশ্রমের ফল দাও। আজ যেভাবেই হোক আমাকে কিছু মাছ নিয়ে ফিরতেই হবে, না হলে আজকের খাবারের চিন্তায় পড়তে হবে। অনেকদিন ধরেই ঠিকমতো রোজগার হচ্ছে না। কিছুক্ষণ পর রঘু জাল তুলতে শুরু করে। টানাটানির পর জাল ভেসে উঠলে দেখা যায় তাতে প্রচুর মাছ। হে ভগবান, আজ তুমি আমার প্রার্থনা শুনলে। হয়তো আজ বাজারে গিয়ে ভালো লাভ করতে পারবো। আসুন আসুন, তাজা নদীর মাছ আজই সকালে ধরা, লাগলে নিয়ে যান। ভিড়ের মধ্যে দাঁড়ানো কয়েকজন তার কথা শুনে মাছ কিনতে এগিয়ে এলো। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। ওহে, দেখো দেখো, ভাগ্যবান রঘু এসে গেছে। আমি তো বলেছিলাম এক না একদিন সেও বাজারে নিজের ভাগ্য বেচতে আসবেই। রঘু, তুই মাছ বেচছিস নাকি? ভাইরা, একটু কাছে এসো, ওর কাছ থেকে কিছুই পাবে না। যে মাছ এনেছে দেখে তো মনে হচ্ছে নর্দমা থেকে তুলে এনেছে। কেউ কিনতে চাইলে কিনতে পারো, তবে কাল পেট খারাপ হলে দায় কিন্তু আমার না। ভাই মোহন, ভাই বশির, আমি আপনাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আর আপনাদের বাজারও কেড়ে নিতে আসিনি। আমি শুধু আমার ঘরের রুজি রোজগার করতে এসেছি। আর ভাই সব, আমার মাছ যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিনবেন না, কিন্তু ওদের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। আগে নিজের চোখে দেখে নিন মাছ কেমন। রঘু, তুই নিজেকে খুব অসহায় দেখাচ্ছিস, কিন্তু মনে রাখ, এই বাজার কোনো দয়ার জায়গা নয়। পেট চালাতে হলে শক্ত হতে হয়, কাঁদলে ব্যবসা চলে না। আর সবাই শোনো, যে এই মাছ কিনবে তার পেট পুরো সপ্তাহে খারাপ থাকবে। ওর তো নদীতে মাছই মেলে না, আর মাছ ধরার সামর্থ্যও নেই। ভাই থাক, সত্যিই তো একটু গন্ধ পাচ্ছি। মোহন বশির ভাইয়া তো কখনো ভুল কথা বলে না। চল, ওদের কাছ থেকেই নিই। রঘু, তুই নিজের বাসার চিন্তা কর, কাজ শেষ করে মজুরি নিয়ে নে, এটাই তোর জন্য ভালো হবে। সব ক্রেতা মোহন আর বশিরের কাছ থেকেই মাছ কিনে চলে গেল। আর রঘু বেচারা একমাত্র আশা নিয়ে সন্ধ্যা পর্যন্ত সেখানেই বসে রইল, কিন্তু তার একটি মাছও বিক্রি হল না। সন্ধ্যা নেমেছে। রঘু টকরি সহ ঘরে ঢুকল। কমলা দরজা খুলে দাঁড়িয়েছিল। রঘুর চোখে দেখা আশা ধীরে ধীরে নিভে গেল। আরে, আপনি মাছগুলো বাড়ি নিয়ে এলেন কেন? কিছুই বিক্রি হলো না? আজ তো অনেক মাছ ধরেছিলেন, তা কেন বিক্রি করলেন না? রঘু চুপচাপ ছিল। মাছ থেকে তখনও পানি পড়ছিল, আর রঘুর অশ্রুও তার সঙ্গে মিশে পড়তে লাগল। কমলা সব বুঝে গেল। আমি জানি মোহন আর বশির আবার আপনাকে অপমান করেছে, লোকদের সামনে আপনাকে ভুল প্রমাণ করেছে। এজন্য আপনি দুঃখিত। কমলা, এখন আমারও মনে হচ্ছে হয়তো মোহন আর বশিরই ঠিক বলেছে। হয়তো আমি এই কাজের জন্য যথেষ্ট না। আজ প্রথমবার মনে হলো হয়তো আমি সত্যিই ব্যর্থ। না নদী আমার সঙ্গে আছে, না লোক আমার কষ্ট বোঝে। সারাদিন রোদে দাঁড়িয়ে আশা করেছি, ভেবেছি হয়তো আজ আমাদের জীবনে একটু আলো আসবে, কিন্তু কোনো ক্রেতাই আসেনি। না, আপনি ভুল বলছেন। আপনি একা নন, আমরা দুজনে আছি। তারা যাই বলুক, আপনি পরিশ্রমী এবং সৎ। ভগবান একদিন সব দেখবেন। আজ কিছু বিক্রি না হলেও আমরা দুজনে মিলে এই মাছ দিয়ে রান্না করে পেট ভরাবো। কাল আবার নতুন করে শুরু করব। কমলার কথায় রঘুর চোখে একটু আশার আলো ফিরে এলো। তারা দুজনেই জানত লড়াই শেষ হয়নি, শুধু যুদ্ধের ময়দান বদলেছে। আমি যেন কোনো কাজেরই নই। মনে হয় ভগবান আমাকে শুধু হার মানানোর জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন। কখনো কখনো এমন গভীর ক্লান্তি এসে ভর করে যে ইচ্ছে হয় কোথাও চুপচাপ শুয়ে পড়ি, আর যেন কখনো না উঠি। এমন কথা বলবেন না। আপনার হার মানে আমার হার। আপনি ভেঙে পড়লে আমিও ভেঙে পড়ব। যারা আপনাকে উপহাস করে তারা শুধু আপনার ব্যর্থতাটুকুই দেখে, কিন্তু আপনার চোখে যে ব্যথা আমি দেখেছি, সেই ব্যথার আড়ালে কতটা সংগ্রাম লুকিয়ে আছে তা শুধুমাত্র আমিই জানি। যথেষ্ট হয়েছে। জানি আমাদের জীবনে এখন ভালো কিছু ঘটছে না, কিন্তু তাই বলে নিজের ভাগ্যকে গালমন্দ করে যাওয়ার কোনো মানে নেই। আর আপনাকে বেছে নেওয়ার কথা, আপনাতে আমি একজন সত্যিকারের জীবনসঙ্গী দেখি।
আপনি সৎ আর ভীষণ পরিশ্রমী। এখন চলুন এই মাছগুলোর মধ্যে থেকে কয়েকটা রান্না করি। এই দিয়েই আজকের দিনটা কোনো মতে চালিয়ে নেওয়া যাবে। কমলার কথা শুনে রঘুর মুখে একটু হাসি ফুটে ওঠে। পরের দিন ভোরে সে সেই পুরানো জাল নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, যেখানে পথ সবসময় নিঃশব্দ আর ভয়ের আড়ালে ঢাকা থাকে। নদীর পাড়ে পৌঁছে রঘু আবার জাল ছোড়ে। বারবার ঘাম, অশ্রু আর আশা, কিন্তু ঘন্টা পার হয়ে গেলে তার জালে কেবল দুটি ছোট মাছ ধরেছে। আর কত পরীক্ষা নেবে আমার পরিশ্রম কি আপনার চোখে পড়ে না? আমার স্ত্রীর চোখের জল কি আপনি দেখতে পান না? আমি এখনো ভেঙে পড়িনি, তবে ভাঙনের একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তেও যদি আপনি আমার কথা না শোনেন, তবে আমি আর কিভাবে আপনাকে বিশ্বাস করব? কিছুক্ষণ পর ক্লান্ত পরিশ্রান্ত রঘু দুইটি মাছ নিয়ে বাড়ির পথে রওনা হয়। তার চোখে কোনো আলো নেই। যখন সে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তার সামনে একজোড়া সাদা চুলের কুঁজো বুড়ি এসে দাঁড়ালেন। সাদা শাড়ি, রুক্ষ হাত আর চোখে এক অদ্ভুত দীপ্তি। রঘু, আজও কি নদী তোকে আবার খালি হাতে ফিরিয়ে দিল? আপনি কে আর আমার নাম কিভাবে জানলেন? আমি তোর নাম জানব না কেন? তুই তো প্রতিদিনই আমার আশেপাশে ঘুরে বেড়াস। তুই এসব বুঝতে পারবি না বেটা, সে কথা থাক। আমাকে শুধু এটুকু বল, তুই কি আমাকে ছোট্ট একটা সাহায্য করতে পারবি? সাহায্য? কি ধরনের সাহায্য মা? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তবু বলুন, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই করব। বেটা, আজ রাতে আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই। তুই কি তোর ওই দুটো মাছ আমাকে দিতে পারবি? এই কথা শুনে রঘু গভীর ভাবনায় পড়ে গেল। একদিকে এই বুড়ি তার সব কথা কিভাবে জানে তা সে বুঝে উঠতে পারছিল না, আর অন্যদিকে এত পরিশ্রমের পর তার হাতে যে সামান্য দুটো মাছই উঠেছে, বুড়ি ঠিক সেটাই তার কাছ থেকে চাইছে। মাগো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমার ব্যাপারে এত সব কথা কিভাবে জানেন? রঘু বেটা, আমি তো একজন সাধারণ বুড়ি মাত্র। আমি কেবল অনুমান করেছিলাম। কিন্তু বেটা, তুমি এখনো আমাকে কোনো উত্তর দাওনি। বলো তো, তুমি কি আমাকে সাহায্য করবে নাকি করবে না? মাজি, কখনো কখনো মনে হয় জীবন বুঝিয়ে আমারই পরীক্ষা নিচ্ছে। প্রতিদিন অনেক আশা নিয়ে বের হই, আর ফিরে আসি খালি জাল নিয়ে। আজ এত পরিশ্রমের পরও শুধু দুটি ছোট মাছই পেয়েছি, আর এখন দেখছি আপনিই সেটাই আমার কাছে চাইছেন। আমি না বলতে পারছি না। এই বলে মাছ দুটি বৃদ্ধাকে দিয়ে দে। মাজি, আপনার নাম কি, আর এই জঙ্গলের পথে আপনি কি করছেন? ভগবান তোমার মঙ্গল করুক। আমার নাম লক্ষ্মী। আমি জঙ্গলের পাশেই থাকি। চলো আমার সাথে, আমি তোমাকে আমার ঘর দেখাই। আজ আর যেতে পারবো না মাজি। কখনো আবার যদি আপনার সঙ্গে দেখা হয় তখন দেখা যাবে। এখন আমাকে বাড়ি ফিরতেই হবে। আমার স্ত্রী আমার পথ চেয়ে বসে আছে। কিন্তু সত্যি বলতে কি, বাড়ি যেতেও মন চাইছে না। বাড়ি গিয়ে ওকে কি উত্তর দেব? মনে হচ্ছে আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। রঘু বেটা, তুই ভেঙে পড়িসনি। তুই শুধু নিজের সমস্যায় ক্লান্ত হয়ে গেছিস। আর ক্লান্ত হওয়া কোনো পাপ নয়। পাপ হলো হাল ছেড়ে দেওয়া। আর তোর চোখে আমি হাড়ের ছাপ দেখিনি। দুনিয়া শক্তি দিয়ে নয়, ভালো মন দিয়ে জয় করা যায়। যাদের মন ভালো, ভগবান তাদের জন্য নিজেই পথ খুলে দেন। আজ তুই আমাকে মাত্র দুটি ছোট মাছ দিলি, কিন্তু আসলে তুই আমাকে তোর বিশ্বাসটাই দিলি। এই বিশ্বাসের ফল তুই অবশ্যই পাবি। আগামীকালও যদি খালি জাল নিয়ে ফিরে আসি, তবু আমি আর মন খারাপ করব না। আমি এখন আমার ভাগ্যকে মেনে নিয়েছি, কারণ অনেক দিন পর আজ মনে হলো আমিও কাউকে সাহায্য করতে পারি। যাই হোক, আপনার এই সামান্য সাহায্য করতে পেরে আমার সত্যিই ভালো লাগছে। বুড়ি রঘুকে এসব বলে রঘুর দেওয়া দুটি মাছ নিয়ে চলে গেল। কাছে বুড়ির কথা খুব অদ্ভুত লাগল, কিন্তু সে এ নিয়ে বেশি না ভেবে নিজের ঘরের দিকে হাঁটতে লাগল। ভগবান, হয়তো আজ তুমি আমাকে এটাই বোঝালে। আমি গরিব আর কষ্টে থাকলেও আজ আমার কারণে কেউ একজন হাসতে পেরেছে। সেই হাসিটাই আমাকে শান্তি দিল।
রঘু ঘরে ঢুকল। কমলা তাকে খালি হাত দেখে বুঝে গেল, কিন্তু কিছু জিজ্ঞাসা করল না। কিছুদিন এভাবেই কেটে গেল। রঘু প্রতিদিন সেই বিশ্বাস বুকে নিয়ে নদীতে মাছ ধরতে যেত। কখনো খালি হাতে ফিরত, আবার কখনো দু একটা মাছ পেয়ে বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা জোগাড় করত, যাতে ঘর ভালোভাবে চলতে পারে। তবু এত পরিশ্রমের পরও তার নিজের সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছিল। একদিন রাতের খাবারের পর, খুব কষ্ট হচ্ছে কমলা, আমি বুঝতে পারছি। আমি জানি এভাবে তো আর সংসার চলে না। আমি কিছু একটা ভাবছি। আপনি আবার কি ভাবছেন? আমি ভাবছিলাম গ্রামের শেঠ হরনামের কাছ থেকে কিছু টাকা ধার নেব, আর সাক্ষী হিসাবে গ্রাম প্রধানজিকে সঙ্গে নিয়ে যাব। তিনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন, নিশ্চয়ই তিনি আমাকে সাহায্য করবেন। ঋণ? কিন্তু কেন? যদি আমরা টাকা ধার নিই তাহলে শোধ করব কিভাবে? আমাদের উপর তো আরও একটি চিন্তার বোঝা পড়বে। কি বা করা যায়, ঋণ নিতেই হবে। ঘর চালানোর জন্য যথেষ্ট টাকা জোগাড় করতে পারছি না। যদি কিছু টাকা ঋণে আনতে পারি তাহলে কিছুদিন ঘর স্বাভাবিকভাবে চলবে, আর আমি কিছু সময় পাবো টাকা জোগাড় করার জন্য। নইলে যা আয় হয় তা দিয়ে ঠিকমতো সংসার চালাতে কঠিন। ঋণ নিলে ঘর খরচের চিন্তা কমবে, আর তখন আমি ধীরে ধীরে কিছু টাকা জমা করতে পারবো। ঠিক আছে, যদি আপনি ভালো মনে করেন তাহলে ঋণ নিন। আপনি ঘরের খেয়াল রাখছেন, তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে সময় মতো ঋণ শোধ করার জন্য টাকা জোগাড় করতে পারি। রঘু কমলার সঙ্গে কথা বলে গ্রাম প্রধানকে সাথে নিয়ে শেঠ হরনামের বাড়িতে যায়। গ্রাম প্রধান হরনামকে তাদের ব্যাপারে সব কথা খুলে বলে। ঠিক আছে প্রধানজি, আপনি যদি এর সাক্ষী থাকেন তবে আমি তাকে টাকা দিয়ে দিচ্ছি। তবে আপনি জানেন আমি সাক্ষী রাখছি কারণ সময় মতো আমার টাকা ফেরত পাওয়ার জন্য। আমি কেবল 2 মাসের জন্যই টাকা দিতে পারি, তারপর অবশ্যই আমার টাকা আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে চাচাজি, 2 মাস আমার জন্য যথেষ্ট। আমি এই সময়ে আপনার টাকা ফেরত দেব। তবে চাচা, আমাকে কত টাকা সুদ দিতে হবে? তোর থেকে আমি কোনো সুদ নেব না। তোর অবস্থা তো গ্রামের সবাই জানে, আর গ্রাম প্রধানজির কারণে তোর থেকে আমি সুদ নিচ্ছি না। শুধু সময় মতো আমার টাকা ফেরত দিস। ধন্যবাদ হরনাম চাচা। আর প্রধানজি, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। টাকা পেয়েছেন? আর কতদিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে? হ্যাঁ কমলা, টাকা পেয়েছি। শেঠ হরনাম বলেছেন 2 মাসের মধ্যে আমাকে টাকা ফেরত দিতে হবে। আর ভালো কথা হলো তিনি আমার থেকে কোনো সুদ নেবেন না। সবকিছু গ্রাম প্রধানজির জন্য সম্ভব হয়েছে। তিনি আমার জন্য সাক্ষী দিয়েছেন, নইলে কেউ আমাকে একটি পয়সাও দিত না। 2 মাস? 2 মাস তো খুব কম সময়। যদি ভগবান না চান, এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, যদি আপনি নদীতে মাছ না পান, তাহলে কি হবে? কমলা, ভাগ্য কেবল ভয় পেলে বদলায় না। আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমি কিছু করতে পারি। এখন আমার কাছে সুযোগ আছে, আর যদি আমি চেষ্টা না করি তবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই আমার উপর ভরসা রাখো, আর এত সহজে আমি হাল ছাড়ব না। ভরসা? আপনার ওপর আমার বিশ্বাস আজ থেকে নয়, বিয়ের দিন থেকেই আছে। শুধু মাঝে মাঝে মনটা ভয় পেয়ে যায়, কখনো যেন এই দুনিয়া আপনার বারবার পরিশ্রম আর সততার মূল্য কেড়ে না নেয়, এই ভয়টাই হয়। 2 মাসের মধ্যে আমাকে অলৌকিক কিছু করতে হবে। হে ভগবান, যদি আজও জাল খালি আসে তবে কমলার চোখে আবার নিরাশা দেখতে হবে, আর আমি তা সহ্য করতে পারবো না। এভাবে নানা কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর রঘু নদীর পাড়ে পৌঁছাল। নদী তখন শান্ত, হালকা ঢেউ উঠছে, দূর থেকে পাখির ডাক ভেসে আসছে। রঘু গভীর নিঃশ্বাস নিল এবং জালটা পানিতে ছুঁড়ে দিল। কয়েকবার জাল ফেলার পরও কিছুই জোটে না। রঘু ক্লান্ত হয়ে নদীর পাড়ে বসে পড়ে। হে ভগবান,
আমার ভাগ্যে কি কখনো সুখ আছে? আমি বুঝতে পারি না আমি কোথায় ভুল করছি। আমি পরিশ্রম করি, কারোর ক্ষতি চাই না, তবু আজ আমার হাত খালি। যদি আজ ওই অদ্ভুত বুড়িকে পাই, তবে আমি তার কাছে সব কিছুই জিজ্ঞাসা করব। নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষ গুণ আছে, তাকে দেখতে রহস্যময় মনে হয়। বেটা, আজ আমার সাথে দেখা করতে এসেছো তাই না? কি হয়েছে বেটা, বিপদের মুখোমুখি হয়েছ? আবার কি ভাগ্য তার কঠিন পরীক্ষা দেখাচ্ছে? রঘুর কাছে বুড়ির কথা আবারও অদ্ভুত মনে হলো। সে বুঝতে পারছিল না কিভাবে এই নারী সবকিছু জানেন। কিন্তু আজ যখন সে সম্পূর্ণভাবে নিরাশার মধ্যে ছিল, তখন তার কাছে শুধু একটাই গুরুত্বপূর্ণ, উত্তর পাওয়া। মাজি, হ্যাঁ, আমি বুঝি হাল ছাড়তে বসেছি। আজও কিছুই জোটেনি। আমার হাতে মাত্র 2 মাস সময় আছে একটা ঋণ শোধ করার জন্য, কিন্তু হয়তো আমি পারবো না। আপনি বলেছিলেন যাদের মন ভালো ভগবান তাদের জন্য পথ বানান। তবে আমার পথটা কোথায় মাজি? নদী কেন আমার সঙ্গেই শত্রুতা করছে? নদী তো শত্রু নয় বেটা, তুই যে প্রতিদিন তাকে ডাকিস সেটা শুনেই। শুধু তোর দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। তুই যা চাস সেটাই দিয়ে তোর পরীক্ষা চলছে। আজ তুই একা আসিসনি, ভয় আর হতাশার একটা বোঝা সঙ্গে নিয়ে এসেছিস। সেই বোঝাটা ফেলে দে। হ্যাঁ মাজি, আপনাকেই দেখতে এসেছিলাম। এখন আপনাকে অন্য রকম লাগছে। আপনি যেন বারবার আমার মনের কথা জেনে যান, আর আপনার সঙ্গে কথা বললেই আমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এটা তো হবারই কথা। তুমি তো আমার নিজের ছেলের মতো, আর মা তো সন্তানের মনের কষ্ট ঠিকই বুঝতে পারে। চলো আমার সঙ্গে ঘরে চলো, তোমার ভালো লাগবে। লজ্জা করো না, আমি যা বলছি তাই করো। রঘু তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে বেশি কিছু ভাবে না। তার মন খুবই অস্থির ছিল, আর ওপর থেকে তার হাতে কিছুই জোটেনি বলে সে খুবই বিপর্যস্ত ছিল। কিছুক্ষণ হাঁটার পরে দুজনে জঙ্গলের গভীরে একখানা ছোট্ট কুটিরের কাছে এসে উপস্থিত হল। রঘু অবাক হয়ে গেল। ওই অংশে আগে কখনো আসেনি। তার তো ধারণাও ছিল না যে জঙ্গলের এত গভীরে এমন কোনো সুন্দর জায়গায় একটা ঘর থাকতে পারে। মাজি, এই জায়গাটা তো আমি এই জঙ্গলে কখনো দেখিনি। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি যখন যেখানে যার প্রয়োজন হয় সেখানেই পৌঁছে যাই। শুধু মনে থেকে ডাক দিলেই হয়। আর এখন কিছু সময়ের জন্য এটাই আমার ঘর। ভুল বুঝবেন না, কিন্তু আপনি এমন অদ্ভুত কথা কেন বলেন? আমার তো এসব কিছুই বোঝে আসে না। এত বেশি ভাবো না বেটা, অনেক সময় বেশি ভেবে কোনো কাজ হয় না। মনকে শান্তি দিতে চাইলে কখনো কখনো একটু কম ভাবাই ভালো। এখন ঘরের ভেতর চলো। রঘু বুড়ির কথা মেনে ঘরের ভেতরে গেল। ভেতরে ঢুকেই দেখল সেখানে তেমন কোনো জিনিসপত্র নেই। ঘরটাও সাধারণ মানুষের ঘরের মতোই। তবু ঘরের মধ্যে যেন এক আলাদা আলো ছড়িয়ে আছে, আর সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বলো বেটা, আজ কেন আমার সাথে দেখা করার ইচ্ছা হলো? কোনো বিপদে পড়েছ নাকি? আপনি তো আমার মনের সব কথাই আগে থেকেই জেনে নিয়েছেন, কিন্তু এখন আমার মনের সবচেয়ে বড় চিন্তা হলো আমি আমাদের গ্রামের এক শেঠজির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। এখন যা পরিস্থিতি, তাতে আমার ভয় হচ্ছে, মনে হয় আমি সেই টাকা পরিশোধ করতে পারবো না। তার টাকায় আমার ঘরের কয়েকদিনের সমস্যা মিটে গেলে ঠিকই, কিন্তু আমার চিন্তা হচ্ছে আমি যদি সময় মতো টাকা পরিশোধ না করতে পারি, তাহলে সারা গ্রামে আমার মুখ দেখানো মুশকিল হবে। পরে কেউ আমাকে কোনো সাহায্য করবে না। এইটুকুতেই এত চিন্তা করছো বেটা? তুমি ভবিষ্যতের কথা অতিরিক্ত ভাবো। বর্তমানে যে কাজ করছো তা নিয়েই মন দাও। ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করো না। তুমি সৎ মানুষ, পরিশ্রমী। শুধু তোমার আত্মবিশ্বাস একটু কম। তুমি নিষ্ঠার সাথে কাজ করে যাও। কে জানে, হয়তো তোমার জীবনে কোনো অলৌকিক ঘটনাই ঘটে যাবে। ভগবান সব দেখছেন। কিন্তু মাঝি, আমাকে বলুন, আমি কি করলে ঋণ নির্দিষ্ট সময় কোনো ঝামেলা ছাড়াই পরিশোধ করতে পারবো, আর আমার ঘরেও কোনো সমস্যা হবে না? তবে মাছ ধরে তো এত টাকা জমবে না। মাঝি, আজও তো কিছুই জোটেনি। বেটা, এই কথাগুলো তোমার ঋণ নেওয়ার আগেই ভাবা উচিত ছিল। তোমার ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত ছিল। তিনি হয়তো তোমার সাহায্যের জন্যেই কাউকে না কাউকে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
আমার তো আর কোনো উপায়ই ছিল না, নইলে আমাকে আর আমার স্ত্রীকে না খেয়েই থাকতে হতো। তখন আমার চোখে শুধু এই একটি পথই ছিল, আর ভগবান যদি সত্যিই সাহায্য করতে চাইতেন তবে তো আগেই করতেন। তিনি কি দেখেন না আমরা কত দুঃখে আছি? মনে হচ্ছে তুমি সাহস হারানোর সাথে ধৈর্যও হারিয়ে ফেলছো বেটা, কিন্তু এমন কথা কখনোই বলো না। ভগবান সব দেখছেন। তুমি এখন আর নতুন কিছু করার চেষ্টা করো না। যে কাজ নিয়মিত করো, মন দিয়ে সেটাই করতে থাকো, ফল পাও বা না পাও। আর কে জানে, হয়তো ভগবান চান না যে তোমার মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক, কারণ তোমার মন খুবই পবিত্র। আমি কিছু বুঝলাম না মাজি, আমি কি কারো ক্ষতি করেছি? এমন কিছুই না বেটা, সময় হলে বুঝতে পারবে। শুধু ভগবানের ওপর ভরসা রাখ। আর হ্যাঁ, যখন টাকা পরিশোধের সময় আসবে আর তুমি টাকা পারবে না, তখন আমারই কুটিরে চলে আসবে। দেখি তখন আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি কিনা। কিছুক্ষণ কথা বলার পর রঘু বুড়ির কাছ থেকে বিদায় নিল। আজ বুড়ির সাথে আলাপ করে তার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। একদিকে যেন স্বস্তি পেয়েছে, অন্যদিকে আবার নতুন নতুন প্রশ্ন মনে জেগে উঠছে। এত সহজ করে বললেন শুধু পরিশ্রম করে যাও, কিন্তু পরিশ্রমের ফল তো এখনো চোখে দেখা যাচ্ছে না। আর সেই কুটিরটাই মনে হচ্ছে যেন এক আলাদা জগতের নিরাপত্তা আর শান্তি নিয়ে আছে। বাড়িতে ফিরে কমলা তার খালি হাত দেখে মাত্রই বুঝে নিল আজও কিছুই জোটেনি। রাতটা দুজনেই গভীর বিষণ্ণতায় কেটে গেল। এভাবে দিনের পর দিন কেটে যেতে লাগল। রঘু প্রতিদিন নদীতে যায়, পুরো মন দিয়ে শ্রম দেয়। মাঝে মাঝে কিছু মাছ জোটে, আবার অনেক দিন খালি হাতে ফিরতে হয়। যাই পাওয়া যায় না কেন, তার ঋণ শোধ করার জন্য তা যথেষ্ট নয়। এভাবেই 2 মাস পর সেই ভয়ঙ্কর দিন চলে এলো। কাল সকালেই তাকে টাকা শোধ করতে হবে। কাল টাকা ফেরত দিতে হবে। এখন কি হবে? আপনি বলেছিলেন সময় মতো ঋণের টাকা জোগাড় করে নেবেন, কিন্তু আমাদের ভাগ্য দেখুন, এই 2 মাসে আপনি একটি দিনও ভালো করে মাছ ধরতে পারেননি। নিজেই এখন কিছু বুঝতে পারছি না, শেষ পর্যন্ত আমি কি করব। তুমিই ঠিক বলেছিলে। আমি এই ঋণ নিয়ে আমাদের কাঁধে আরও বোঝা চাপিয়ে দিয়েছি। আমাদের কাছে ঋণের অর্ধেক টাকাও এখনো জমা হয়নি। এখন নিজেকে দোষ দিয়ে লাভ নেই। আমি জানি আমাদের জীবন সামলানোর জন্যই আপনি সেই টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন, কিন্তু এখন তো তার থেকেও বড় বিপদ আমাদের ঘাড়ে চেপে বসেছে। কিছু একটা উপায় খুঁজছি কমলা। কাল যদি ঋণ শোধ করতে না পারি, তাহলে হরনাম আর গ্রাম প্রধানজির চোখে একেবারে ছোট হয়ে যাব, আর তারপর থেকে এই গ্রামে আর কেউই আমাকে সাহায্য করবে না। দুজনেই এই কথা ভেবে বিষণ্ণ মনে বসেছিল। ঠিক তখনই রঘুর সেই বুড়ির কথা মনে পড়ল। কমলা, এখনো হয়তো একটা উপায় আছে। এইমাত্র তার কথা মনে পড়ল। কি উপায়? আর কার কথা মনে পড়ল? খুলে বলুন না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আগে কিছুই বলিনি। ও আমাকে বলতে নিষেধ করেছিল। রঘু কমলাকে সেই বুড়ির সাথে দেখা এবং তাদের মধ্যে হওয়া সব কথাবার্তা খুলে বলল। এই তো আপনার সাথে খুবই অদ্ভুত ঘটনা। আর যদি তিনি নিজেই বিপদের সময় সাহায্যের জন্য ডেকে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই একবার তার কাছে যাওয়া উচিত। কিছু না হোক, অন্তত ভালো একটি পরামর্শ তো দিতে পারবেন। আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে সেই নারী খুব রহস্যময় এবং জ্ঞানী। নিশ্চয়ই তিনি কিছু না কিছু সাহায্য করতে পারবেন। কমলা, আমি ওই বুড়িমার কাছে যাচ্ছি, দেখি কোনো উপায় হয় কিনা। ঠিক আছে, সাবধান যেও। আর ভগবানের কাছে প্রার্থনা করি তিনি ঠিকই কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। রঘু দ্রুত জঙ্গলের দিকে হাঁটতে থাকে। পাখির কিচিরমিচির শব্দ। কিছুক্ষণ পর রঘু বুড়ির ঘরে পৌঁছায় এবং সে দেখতে পায় ঘরের দরজা খোলা।
এই দেখে রঘু ডাক দিল। মাজি, ও মাজি, আপনি কোথায় আছেন? একটু বাইরে আসবেন? রঘু কিছুক্ষণ ধরে বুড়িকে ডাকতে থাকে, কিন্তু অনেকক্ষণ কেউ কোনো সাড়া না দিলে তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। কতবার যে ডাকলাম, মা একবারও সাড়া দিলেন না, অথচ দরজা তো খোলাই আছে। মনটা কিছুতে স্থির হচ্ছে না। মায়ের কোনো অসুখ বিসুখ হলো নাকি, দেখি তো। এই চিন্তায় রঘু দ্রুত ঘরের ভেতর ঢুকে গেল, কিন্তু ভেতরে গিয়ে যা দেখল তাতে তার চোখ অবিশ্বাসে বিস্ফোরিত হয়ে উঠল। সাধারণ মাটির ঘর, বিছানার এক কোণে ঝলমল করছে সোনা রূপার গহনা, মোহর আর মূল্যবান পাথর। আলোতে সেগুলো চকচক করছে। সে এগিয়ে যায়, কিন্তু সেগুলো স্পর্শ করতে ভয় পায়। রঘু বিছানায় বসে পড়ে এবং বুড়িমার জন্য অপেক্ষা করতে থাকে। বুড়িমা আমাকে এজন্যই বলেছিলেন যে তিনি বিপদে আমার সাহায্য করবেন, কিন্তু আমি বুঝতে পারছি না এত ধন সম্পদ খোলা অবস্থায় রেখে তিনি কোথায় চলে গেলেন। তিনি যেখানেই থাকুক না কেন, আমাকে তার ফিরে আসা পর্যন্ত এই সম্পদ রক্ষা করতে হবে, আর হয়তো তিনি এসে আমাকে অল্প কিছু ধন দিয়ে সাহায্য করবেন। এই চিন্তা করে রঘু সেই সমস্ত ধনরত্নের ত্যাগভালের কথা ভাবতে থাকে। সে অনেকক্ষণ সেখানে বসে পাহারা দেয়। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত সেই বুড়ির কোনো সন্ধান নেই। এখনও তিনি এলেন না। জানি না কোথায় গেছেন, কিছুই বুঝতে পারছি না কি করব। আমি যদি এভাবে এই ধন নিয়ে যাই তা হবে মহাপাপ, আর আমি জানিই না যে এই ধন কি আদৌ তার কিনা। না না, আমাকে এখনই যেতে হবে। কমলা নিশ্চয়ই চিন্তায় আছে। আমি অনেক সময় নিয়ে ফেলেছি। এখন যাই হোক, আমাকে বাড়ি ফিরতেই হবে। সে সেই ধনের সামান্য অংশও সঙ্গে নিল না, নিজের সততা বজায় রাখল আর ঘরের দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে এলো। রঘু এসব ভেবে নিজের বাড়ির দিকে রওনা হল। ওগো, কোথায় ছিলে এতক্ষণ? কোনো সাহায্য পেয়েছেন? সেই বুড়িমাকে তো পেলাম না, কিন্তু তার ঘরে আমি অনেক ধনদৌলত দেখেছি। রঘু সব ঘটনা কমলাকে খুলে বলল। কমলা তা শুনে একেবারে হতভম্ব হয়ে গেল। কি বলছেন আপনি? সেই বুড়ি মায়ের কাছে এত ধন, আর তিনি সবকিছু ফেলে রেখেই কোথায় চলে গেলেন? আমি সেই ধন হাতও লাগাইনি। এটা আমার নীতির বিপরীত। আমি আমার নিজের সততা দিয়ে আয় করা সম্পদ চাই, পরের বা পাপের ধন নয়। আপনি ঠিকই করেছেন। সেটা ছিল অন্যের আমানত, তাতে আমাদের কোনো অধিকার ছিল না। আমাদের নিজের ভাগ্যে যা আছে তাই নেওয়া উচিত। সেই ধনে যদি আমাদের নাম লেখা থাকত, তবে তা আমাদের কাছেই থাকত। দুজন এই কথা বলে মনে চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়ল। রঘু ভোরে উঠেছে। তার মন খুবই ভারী। আজ সে শেঠ হরনামের ঋণ পরিশোধের দিন, কিন্তু তার কাছে একটি টাকা পয়সা নেই। কি করবে, কোথায় যাবে, কিছুই ভেবে পাচ্ছে না। ভারী মন নিয়ে সে দরজা খুলে বাইরে পা বাড়াল। তখনই চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য। ঠিক তার সামনে মেলে আছে এক সোনা রূপার ধন ভাণ্ডার। কমলা, কমলা, শিগগির বাইরে এসো। কমলা এসে যখন দেখল, তখন তারও চোখ হতবাক হয়ে উঠল। আমি আগে থেকেই এই ধরনের আশা করছিলাম। তুমি যখন বললে, তখনই আমার মনে হলো সেই রহস্যময় বুড়িমা কেন তোমার সামনে হঠাৎ দেখা দিলেন না। এর পিছনে কোনো কারণ ছিল। আর কাল রাতে যেসব অদ্ভুত কথা বললে, তা শুনে আমারই মনে হচ্ছিল আমাদের সাথে কোনো অলৌকিক ঘটনা ঘটবেই। আর দেখো তো, আজ ঠিক তাই হলো। আমি কিছুই বুঝতে পারছি না কমলা। এইসব এখন আমাদের, এই যেন নিজে থেকে আমাদের দরজার সামনে চলে এসেছে। আমারও ঠিক জানা নেই কিভাবে এটা সম্ভব হলো, তবে এটা এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে এই সম্পদ আসলেই আমাদের ভাগ্যে লেখা ছিল। তবে হ্যাঁ, তোমার যদি একটুও সন্দেহ থাকে, তাহলে আমরা একবার বুড়িমার বাড়িতে গিয়ে দেখা করে আসতে পারি। আর যদি সেই রহস্যময় বুড়িমা সত্যিই সেখানে থাকেন, তবে সরাসরি তার কাছেই সমস্ত ঘটনা জেনে নেব। রঘু ও কমলা জঙ্গলের সেই জায়গায় এসে পৌঁছায়। সেখানে কোনো কুটির নেই, শুধু গাছপালা। আরে, এখানে তো একটা ঘর ছিল, সেটা আবার কোথায় উধাও হয়ে গেল?
কিছুক্ষণ কথা বলার পর রঘু আর কমলা নিজেরাই সব বুঝতে পারলেন। তারা বুঝলেন সেই বুড়িমা আসলে কোনো সাধারণ বুড়ি নন। তিনি রঘুর দুঃখ দেখে ভগবান নিজে, যিনি এক অলৌকিক রূপ ধরে এসেছিলেন তাকে সাহায্য করতে। এই বোধ হওয়ার পর দুজনেই কৃতজ্ঞ চিত্তে ভগবানের প্রতি ধন্যবাদ জানালেন। তারপর আনন্দিত মনে নিজেদের ঘরে ফিরে এলেন। রঘু শেঠ হরনামের ঋণ শোধ করল। গ্রাম প্রধান ও গ্রামের লোকজন রঘুর সততা ও ভাগ্যের পরিবর্তনের কথা জানল।